ক্ষমা প্রার্থনা করছি, আজ শুভ সকাল বলে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পারছি না। কারণ আমাদের সমাজে, আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটে, পেশাগত দায়িত্বের বাইরে মানুষ হিসেবে তা আমাদেরকেও প্রভাবিত করে। গত কয়েকদিন ধরে আমাদের দেশে যেমন ঘটনা ঘটছে, যদি একটু শুরু থেকে আসি, তনু, রিশা, খাদিজা এবং সর্বশেষ পূজা, এই ঘটনাগুলো আমাদেরকে প্রভাবিত করে, আমাদের মনে দাগ কাটে। ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সে সমস্ত বোন বা কন্যাদের কাছে যাদের প্রতি অমানসিক নির্যাতনের পর আমরা কি করেছি? ফেসবুকে ঝড় তুলেছি, চায়ের কাপে ঝড় তুলেছি, আর কিছুই করতে পারিনি। এমন জায়গায় আমাদের দায়বদ্ধতার প্রশ্ন এসে যায়। আজ সেই সমস্ত দায়বদ্ধতা নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে রয়েছি আমি সামি এবং আমি টিনা। পুরো আয়োজন জুড়ে আমরা রয়েছি এবং চাইছি আপনারা থাকবেন। এটা প্রত্যেকদিন আবদার করে বলি, আহ্বান করি এবং আজকেও ওই দাবি নিয়েই বলছি। কারণ সমাজে যখন কোনো লড়াইয়ের জন্য একটি সমাজ প্রস্তুত হয়, তখন গুটি কয়েক থেকে শুরু হলে পরেও সেটা যতদিনে না ছড়িয়ে পড়ে, যতদিনে না সেই রাষ্ট্র, সেই সমাজ জেগে ওঠে, ততদিনে সেই লড়াই কখনো পরিপূর্ণতা পেতে পারে না এবং সেই দেশও মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই অবশ্যই আজ আপনারা আমাদের সাথে থাকবেন, এটাই চাইবো। এবং আমাদেরকে লিখেও জানাবেন কি ভাবছেন আপনি। আমাদের জেগে উঠতে আর কতগুলো বর্বরতা দেখতে হবে, আর কতটা নৈতিক অবক্ষয়ের মধ্য দিয়ে গেলে তবে বাংলাদেশ জাগবে, আর কতদিন আমরা চুপ করে থাকব। জানতে চাই আপনার মতামত। যে অ্যাড্রেসে লিখবেন facebook.com/সকালের বাংলাদেশ, এখানেই লিখে জানাবেন এবং আশা করব এক্ষুনি লিখতে বসে যাবেন। আমরা বীরের জাতি, তা দাবি করি আমরা। হ্যাঁ, প্রমাণ আমরা করেছি 47-এর দেশ বিভাগের সময়, 52-র ভাষা আন্দোলনের সময়, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান বা 71-এর মুক্তিযুদ্ধ। কিন্তু পরাধীন বাংলাদেশের এমন বীরত্বের ইতিহাসকে স্বাধীন বাংলাদেশের বেশ কিছু বর্বরচিত ঘটনা করেছে প্রশ্নবিদ্ধ। এমন প্রশ্নবিদ্ধ একটি ঘটনা পূজার সঙ্গে পার্বতীপুরে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনা। দেখে নেব। পাঁচ বছরের ছোট্ট শিশু পূজা কাতরাচ্ছে ঢাকা মেডিকেলের বিছানায়। এত ছোট্ট একটি বাচ্চার ওপরেও চোখ পড়ল 40 এক পাষণ্ডের। পূজার বাবা মা সারা দিন তন্ন তন্ন করে খুঁজেও পায়নি পূজাকে। পাওয়া গেল ঠিক পরের দিন পাশের একটি হলুদ খেতে অচেতন অবস্থায়। শুরুতেই গ্রামের চিকিৎসালয়, তারপর রংপুর মেডিকেল, তারও পরে পূজা চলে এলো ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। কেমন করে তৈরি হয় এই মানসিকতা? ঠিক কোন পদার্থ দিয়ে তৈরি হয় এই পাষণ্ড? যদিও পুলিশ এখন আটক করেছে, আর একজন তো পালিয়ে বেড়াচ্ছে। শুধুই কি পূজা? এই তো কিছুদিন আগে আমরা সিলেটে দেখলাম খাদিজার ওপরে হামলা। প্রেমে সাড়া না দেওয়ার কারণে কোপানো হলো খাদিজাকে। এখনো হাসপাতালে যুদ্ধ করে যাচ্ছে সে। আমরা উইলস লিটল ফ্লাওয়ারের রিশার কথা ভুলি কেমন করে, যাকে সবার সামনেই ছুরি মারা হলো। রক্তাক্ত রিশা হাসপাতালেই মারা যায়। এইভাবে চারিদিকে আর কত কত ধর্ষণ, কত খুন, সব কিছুই যেন গা সওয়া হয়ে যাচ্ছে আমাদের। মাত্র কয়েকদিনের জন্য সাড়া পড়ছে চারিদিকে, তারপরে সব চুপ। আর গণমাধ্যমেও শুধুমাত্র বখাটে বলে এক ধরনের রুটিন রিপোর্ট করা হচ্ছে। কেন কেউ শক্তভাবে দাঁড়াচ্ছে না? কেন কেউ রাস্তায় নেমে বলছে না এইভাবে আর কতদিন? এভাবে চলতে পারে না। এভাবে আর কতদিন? এভাবে আর কত ঘটনা? আমরা দাবি করি যে আমরা শহরের যান্ত্রিক জীবনে অনেক ঘটনা অ্যাভয়েড করে যাই। আমাদের জীবনটা যান্ত্রিক, আমরা হয়তো অনেক কিছুর প্রতিবাদ করতে পারি না। তবে পার্বতীপুরের মতো জায়গা, সেখানে জীবনটাকে যান্ত্রিক। এখন পর্যন্ত কি তেমন কোনো গণজাগরণ বা তেমন কোনো গণ আন্দোলন আমরা শুনতে পেয়েছি? এখন পর্যন্ত পাইনি।
একেবারেই নয়, শুনতে তো পাইনি, বরং এটা অনেক সময় ভাবতে লজ্জা লাগে যে বীরের কথা এক্ষুনিও বললো যে বাঙালি বীরের জাতি, যতটা লড়াই করে, যতটা যুদ্ধের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা অর্জন করেছি, আমরা আমাদের এই ভূখণ্ডকে পেয়েছি, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই স্বাধীনতা রক্ষা করার জন্য, সেই জাতীয় পতাকার মান রক্ষা করার জন্য এই তরুণ সমাজ আর কতটা জাগতে আমাদের বাকি। পার্বতীপুর আসলেই একেবারে যান্ত্রিকতা নেই, তবে সচেতনতা দরকার, কিন্তু এখন অবধি আমরা সেই সচেতনতা দেখতে পাইনি। তবুও এত সব কিছুর পরেও এইটুকুনি হয়তো আমাদের আশার বাণী শোনায় যে পুলিশ হয়তো প্রথমে এই কেসটি নিতে চায়নি, তারপরে ওখানকার জনগণের চাপের মুখে পড়ে এই কেসটি নিল। এইটুকুন আমরা অন্ততপক্ষে আমাদের আশার আলো জাগায়, অন্ততপক্ষে আমাদের আশার পথ দেখায়। তবু এখানেই শেষ নয়, শুধুমাত্র একটি কেস নেওয়া, কেস ফাইল করা, এখানেই ঘটনা শেষ হয়ে যায় না। সেই পার্বতীপুরে যেখানে এই ঘটনার সূত্রপাত হয়েছে, সেখানে রয়েছেন আমাদের অনুষ্ঠান বিভাগের প্রধান সুপন রায়। সরাসরি আমরা ফোনে তার সাথে যুক্ত হয়ে জেনে নিচ্ছি ঠিক কতটা গণজাগরণ রয়েছে ওখানকার মানুষের মধ্যে, কতটা গণসচেতনতা ওখানকার মানুষের মধ্যে রয়েছে, কিংবা আদৌ কি অবস্থা, কি পরিস্থিতি ওখানকার। হ্যালো। হ্যাঁ টিনা, শুনছি আমি। হ্যাঁ দাদা, আমাদেরকে একটু জানাবেন আপনি ঠিক এখন কোথায় রয়েছেন, কিংবা সকাল থেকেই যেহেতু ওখানে গিয়ে আপনি পৌঁছেছেন, তো আসলেই ওখানে কোনো গণজাগরণ আপনি দেখতে পেয়েছেন কিনা, কিংবা কি অবস্থা? আমি যখন সকালবেলায় রংপুর থেকে সরাসরি আমি পার্বতীপুর আসি, আমি প্রথমে ফোন করি আমার একজন পরিচিত পুলিশ কর্মকর্তাকে, এবং রাস্তার মাঝখানে আমি পেয়ে যাই পার্বতীপুর থানার যে ওসি মাহমুদ সাহেবকে। উনি আমাকে সরাসরি পূজার বাবার সঙ্গে কথা বলে দিয়েছেন, আমি গাড়ি নিয়ে সরাসরি চলে আসি সেই ঘটনাস্থলে, যেখানে যে হলুদ ক্ষেতের কথা আমরা পত্রপত্রিকা, সেই হলুদ ক্ষেতে আমি নিজে সশরীরে গেলাম। আমি যখন সেখানে গিয়ে আমার মোবাইল ফোন দিয়ে সেই ছবিগুলো ধারণ করছিলাম, তখনই দেখি আমার চতুর্পাশে মানুষ একদম জড়ো হয়ে গেছে। যেই লোকটি এই ঘটনা ঘটিয়েছে তার কিন্তু 3টি কন্যা সন্তান আছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ের বয়স 17, তার সবার ছোটগুলো 8 কি 9 বছরের, একটা ছেলে আছে 7 বছরের। তাদের সেই 4টা সন্তান আছে। সেই লোক যে ধরনের ঘটনা ঘটেছে, সেটা সবার মুখে মুখে এক ধরনের ন্যাক্কারজনক ঘটনা, সবাই ছিছি করছে। সারা গ্রামবাসী এটাতে একদম একদম একত্রিত হয়ে তারা সবাই একযোগে বলছে যে এই ঘটনা দৃষ্টান্তমূলক সাজা হোক, এবং যে অপরাধী যাকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে সেই সাইফুলের বড় ভাই কিন্তু নিজেই গণমাধ্যমকে এর মধ্যে বলে দিয়েছেন যে দৃষ্টান্তমূলক সাজা হোক, তার ভাইয়ের ফাঁসি তিনি চান। সব মিলিয়ে কি অবস্থা যে সব মানুষের ভিতরে আমি কিন্তু এটা একটা প্রতিবাদী চেহারা দেখতে পাচ্ছি। আমি এই পূজার যে মাসি বুলবুলির সঙ্গে আমি কথা বলেছি, তিনি কিন্তু খুবই সোচ্চার। আমার সঙ্গেই আছেন পূজার কাকা মদন দাস। মদন দাসের কাছে আমি ফোনটা দিচ্ছি। আমি মদন দাসকে আপনার মাধ্যমে একটু প্রশ্ন করেন যে ঘটনাটা ঘটলো আজকে 18 তারিখ থেকে পাওয়া যাচ্ছিল না, সকাল 11টা থেকে। তারপরের দিন আপনারা পুরো যা খুঁজলেন, কোথাও পেলেন না, মাইকিং করা হলো। কিন্তু আমি যে জায়গাটা দেখলাম যে আপনার এই হলুদ খেতে আশেপাশে অনেকগুলো বাড়ি ঘর, লোকালয় এবং অবস্থা সম্পন্ন এলাকা, এরকম একটা ঘটনা সেখানে ঘটতে পারলো কি করে? আপনার সঙ্গে এই সাইফুলের সম্পর্কটা কি আপনাদের সঙ্গে? ওই যে আমাদের বিয়ে হয়, ও হচ্ছে আমাদের বড় ভাই হয়, ওই আমরা বড় ভাই হিসেবে মানি, এই সম্পর্ক। কিন্তু এই ঘটনা আপনারা তো অনেকক্ষণ ধরে দেখলেন, শুনলেন, তো এ কি যখন ঘটনা আপনারা খুঁজছিলেন সে কি আপনাদের সঙ্গেই ছিল সাইফুল? হ্যাঁ, আমাদের সঙ্গেই ছিল উনি। কি করেছে আপনাকে? আমাদেরকে, আমার ভাইকে নিয়ে যায়, বলে তুই কাউকে বলিস না, দুর্গা লুকি তুইছে, কালী লুকি তুইছে, ভিজা গায়ে দেয়, ওইখানে তুই দাঁড়া, এই কথা বলে। তারপরে কবিরাজের বাড়িতে নিয়ে যায়। কবিরাজের বাড়িতে নিয়ে গিয়ে কি বুক সুচ দিয়ে আমার ভাইকে বলে কবিরাজের বাড়িতে নিয়ে আসছি, কাউকে বলার দরকার নাই। যখন রক্তাক্ত অবস্থায়, খুব খারাপ অবস্থায় আপনার ভাতিজিকে পাওয়া যায়, যার বয়স এখনো 5 পূর্ণ হয়নি, এখনো 3 মাস বাকি, সেই পূজাকে যখন পাওয়া যায় তখন তার অবস্থানটা কি ছিল? আমরা অবস্থা ছিল ওর যখন পাই ওই জায়গাটা ওর রক্তাক্ত অবস্থা, নিচের অংশটা রক্তাক্ত ছিল, গায়ে কি কোনো কাপড় ছিল? কাপড় ছিল না, শুধু। তারপরে তাকে কি অবস্থায় ধরতে পারলেন কি করে? আমরা আমাদের পাশে হসপিটালে নিয়ে যাই, ওইখানে শিওরে। সাইফুলকে আপনারা কি করে ধরতে পারলেন? সাইফুলকে পরে আমরা পলাতক, ওই সময়ের মধ্যে পলাতক, পরে পুলিশ মডেল থানা উদ্ধার করে। আর কবিরাজ এখন কোথায় আছে? কবিরাজ এখন পলাতক।
আচ্ছা, তো টিনা যেটা আপনি শুনছিলেন যে এখানকার অবস্থা, মানে এখানকার একটা গণজাগরণ তৈরি হয়ে আছে। তাদের একটাই আকুতি যে এই যে লোকটা, তার কিন্তু প্রচন্ড নেশায় একটা আসক্ত থাকে, গাঁজা ফেন্সিডিল এমন কিন্তু নেশা নেই যে খায় সে করেনি। এবং তার স্ত্রী কিন্তু তার স্ত্রীকে সে তালাক দিয়ে অলরেডি ছেড়ে দিয়েছে। এবং তার যে কন্যা যে বিয়ে দিয়েছে, বড় কন্যা, তার কোন কন্যার বেআইনের সঙ্গে, মানে কোন কন্যা শাশুড়ির সঙ্গে তার একটা অনৈতিক সম্পর্কের আমরা খবর পেয়েছি, যেটা গ্রামের সবার মুখে মুখে। এই হলো এখানকার একটা অবস্থা। মানুষ মুখিয়ে আছে যে কখন এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক সাজা হয়। তাদের আকুতি যেটা ছিল যে দৃষ্টান্তমূলক কিন্তু বিচার হয়, কিন্তু দ্রুততার সঙ্গে সাজাটা কার্যকর হয় না। সেটাই এখন তাদের দেখার বিষয়। টিনা দাদা, একটা শেষ প্রশ্ন আপনাকে করে বিদায় দিতে চাই, তা হচ্ছে যে আপনি আমাদের অনুষ্ঠান বিভাগের প্রধান। পেশাগত দায়িত্বের বাইরে আমাদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সামাজিক দায়িত্ব রয়েছে। আমরা কি আমাদের সকালের বাংলাদেশকে প্ল্যাটফর্ম বানিয়ে এমন কোনো একটা সামাজিক গণ আন্দোলন তৈরি করতে পারি কিনা? আপনি আমাদের অনুষ্ঠান বিভাগের প্রধান, এই মুহূর্তে দেশের সব মানুষ দেখছেন, যারা সকালবেলা উঠে সকালের বাংলাদেশ দেখছেন, একটা ঘোষণা কি আপনি দিতে চান কিনা? এটা একদম স্বামী একদম প্রাণের কথা আপনি বলেছেন যে সেই তাগিদটা থেকে আমি তো আমার যে কাজ, আমার কিন্তু অফিসে থাকলেই চলতো, আমি টেলিফোনে করতে পারতাম। আমি এই ঘটনা শুনবার পর আমার মনের ভিতরে তাড়না হয়েছে। আমার ঘরে ছোট সন্তান আছে, আপনার ঘরে তো আপনার ছোট বোন আছে, আপনার ঘরে কন্যা আছে। আজকে আমরা কোন সমাজ তৈরি করছি, কি রেখে যাচ্ছি? এই যদি ঘটনা হয় যে একটা 40 বছর বয়সী লোকের একটা 5 বছরের কন্যার দিকে নজর পড়বে, এবং যেই ঘটনা ঘটেছে এটা চোখে না দেখলে, কানে না শুনলে আপনি বিশ্বাস করবেন না। আমার মনে হয় এটা একটা টাইম যে পত্রপত্রিকা, আমি একটা ব্রডকাস্ট জার্নালিস্ট, আমাদেরও দায়িত্ব আছে যে একটা বখাটে সুইট শব্দ বলে দিয়ে দায়সারা গোছে রিপোর্টিং করা এই সময় এখন না। আমার মনে হয় সবাইকে ইউনাইটেড হওয়া উচিত, ভয়েস রেজ করা উচিত এবং একসঙ্গে বলা উচিত। আমার মনে হয় রাস্তায় নামা উচিত, কারণ আমরা একটা সুন্দর সমাজ আমাদের পরবর্তী প্রজন্মকে রেখে যাওয়া আমাদের কর্তব্যের ভিতরে পড়ে। তামিন দাদা, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুপন রায়, আমাদের অনুষ্ঠান বিভাগের প্রধান, সুদূর পার্বতীপুর থেকে, যেখানে ঘটনাটি ঘটেছিল পূজার সঙ্গে। একেবারেই। এবং যতটা আমরা গণমাধ্যমে হয়তো নাও দেখেছি যে ওখানে আসলেই গণ আন্দোলনের কি অবস্থা, অথবা গণ আন্দোলন তো ঠিক ওভাবে সবসময় সবাই রাস্তায় নেমে পড়ে না, তবুও পার্বতীপুরের মতো একটা ওখানকার ছোট্ট জায়গা, একটা ইউনিয়নের মানুষ যে এতটুকুন সচেতনতা দেখিয়েছে, তারা যে সোচ্চার, তারা যে এটা নিয়ে আবেগপ্রবণ, এবং তারা ভেবেছে যে 5 বছরের আমাদের এই কন্যা সন্তানটির সাথে যথেষ্ট পাশবিকতা, বর্বরতা হয়েছে এবং এর শাস্তি আমরা দেখতে চাই এই ন্যাক্কারজনক ঘটনার, এবং দ্রুততার সাথে যেন কার্যকর করা হয়। এটা যে তারা চাইছেন, এই সচেতনতাটুকুর জন্য আপনাদেরকে স্যালুট। এবং আপনারা একাত্তা থাকবেন নিশ্চয়ই, এবং এই চাওয়াটা আপনারা বজায় রাখবেন। বাকিটা তো আসলে সময় বলে দেবে দেখার কি হচ্ছে। আমরা সাথে আছি, আপাতত একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম সকালের বাংলাদেশ নিয়ে। কথা বলছিলাম আমাদের সামাজিক দায়বদ্ধতার কথা, ব্যক্তিগত দায়বদ্ধতার কথা। আমরা যে কোনো ঘটনা ঘটলে ছেড়ে দেই পুলিশ প্রশাসনের ওপর, সরকারের ওপর। যে কথাটি আমরা এখান থেকে বলতে চাই, সামাজিক গণ আন্দোলনের কথা। আপনি কি করছেন? হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি কি করছেন? আপনি যা করতে পারেন, একটা সামাজিক গণ আন্দোলন তৈরি করতে পারেন, দাঁড় করাতে পারেন, দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। আমরা পুলিশ কিংবা সরকারের কথা বাদ দেই না কেন, আমরা নিজেরা কিছু করার চেষ্টা করি না কেন, নিজেরা একটা গণ আন্দোলনের রূপ দেই না কেন? কারণ যে ঘটনাটা আজকে পূজার সঙ্গে ঘটেছে, বা রিশার সঙ্গে ঘটেছে, কিংবা খাদিজার সঙ্গে ঘটেছে, কাল এই ঘটনা আপনার পরিবারের কারো একজনের সঙ্গে ঘটতে পারে। একেবারেই তাই, ঘটতে পারে আমার বাড়ির আমার মেয়ের সাথে। তো এক্ষেত্রে এই জায়গাতেই আমাদের সেই দুর্গটা তৈরি করতে হবে, এবং সেই দুর্গ তৈরি করা আন্দোলন, যে আন্দোলনের কথা স্বামী এক্ষুনি মনে করিয়ে দিচ্ছিল, সেটা শুরু হোক আপনার পরিবার থেকে, আপনার শিক্ষাঙ্গন থেকে, এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে। যেন বাইরে থেকে অন্ততপক্ষে দেশের ভাবমূর্তি তো ক্ষুণ্ণ নাই হয়, কেউ যেন আঙুল তুলেও বলতে না পারে যে বাঙালি অসচেতন জাতি, বাঙালি কণ্ঠ বড় করতে জানে না। অন্ততপক্ষে এই দায় নিয়ে তো আমরা একেবারেই মরতে চাই না। ঠিক এরকমই একজন প্রবাসী বাংলাদেশি আমাদের সাথে রয়েছেন, যারা বাংলাদেশে থাকেন না, দেশের বাইরে থেকে দেশকে মিস করেন। যখন দেশের কোনো উন্নতির কথা শোনেন, দেশের কোনো পজিটিভ স্টোরি তারা শোনেন, দেশের কোনো বিজয়ের খবর, যেরকম গতকালই ক্রিকেটটা যদি আমি উদাহরণ হিসেবে দেখি,
যতটা আনন্দিত তারা হন যখন এই পাশবিকতা বর্বরতার কথা তারা শোনেন, কতখানি কষ্ট তাদেরকে কুড়ে কুড়ে খায়, এটা একজন প্রবাসী বাংলাদেশির কাছ থেকে আমরা জেনে আসতে চাই। আমরা স্কাইপে প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন শারমিন সুরভি, দেখি উনি রয়েছেন কিনা। সুরভি, আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আজ একেবারেই যেরকমটা আমরা বলছি, দুঃখিত, খুবই শুভ সকাল আপনাকে বলতে পারছি না, যদিও আমরা বাংলাদেশিরা চাই আমাদের প্রত্যেকটা সকাল শুভ কাটুক। তবুও একটু জানতে চাই, দেশের বাইরে থাকেন, দেশকে অনেক মিস করেন, এতদিন ধরে মাতৃভূমি দেখতে পান না, মাতৃভূমির প্রকৃতি দেখতে পান না, পরিবার পরিজনকে দেখতে পান না। তবু যখন বাইরে থেকে শোনেন আপনি একজন মা, অন্য কারো সন্তানের সাথে এরকম পাশবিকতা হয়েছে, আসলেই ভেতরটা কতখানি কাঁদে কিংবা কি ভাবেন ওখানে বসে, একটু বলবেন? সুরভি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ টিনা, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে অনেকদিন ধরে দেশের বাইরে থাকছেন সুরভি, পরিবার পরিজনকে দেখছেন না, নিজের দেশকে দেখছেন না, এতদিন ধরে নিশ্চয়ই মিস করেন। দেশের আনন্দে যেমনটা আনন্দিত হন ওখানে বসে, যখন পাশাপাশি এরকম পাশবিকতার কথা শোনেন, ওখানে বসে বর্বরতার কথা শোনেন, আপনি একজন মা, সন্তান রয়েছে আপনার, সেই জায়গা থেকে অন্য কারো সন্তানের উপর এতটা বর্বরতা, এতটা পাশবিকতা আসলে কতখানি ভাবায় আপনাকে, কিংবা কি ভাবেন ওখানে বসে, একটু আপনার মতামত জানতে চাই। টিনা, সত্যি কথা বলতে যখন নাকি আমি নিউজটা দেখলাম, আই লিটারালি ক্রাইড। মানে আই ওয়াজ জাস্ট থিংকিং যে তখন বাচ্চাটার কি অবস্থা ছিল। আর বাবা মার কথা তো বাদই দিলাম, তুমি খালি একবার চিন্তা করো, এতটুকু ছোট একটা বাচ্চা, এতটা টর্চার। মানে সত্যি ওই লোকটাকে যদি আমি নিজের হাতে শাস্তি দিতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম। মানে কেউ, গভর্নমেন্ট তো কিছু করে না, আমাদের ল কিছু করে না, একটা শাস্তি হওয়া উচিত। কোনো আমাদের দেশে এত ক্রাইম হয়, কোনো কনসিকুয়েন্স নাই দেখেই কিন্তু মানুষজন বারবার একই কাজ করছে। যদি একটারও বিচার হতো তাহলে এই জিনিসগুলো রিপিট হতো না। তো এটার কিছু একটা হওয়া দরকার। সুরভি, আপনাকে একটুখানি আপডেটেড রয়েছেন কিনা জানিয়ে রাখতে চাই, পাষণ্ড সাইফুলকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, উনি কিন্তু আইনের আওতায় রয়েছেন, এবং পার্বতীপুরবাসীও কিন্তু বলছে যে শাস্তি ঘোষণা করার পরে খুব তাড়াতাড়ি যেন এক্সিকিউট করা হয় সেটাকে। তো আমরা পুরো দেশবাসীও এটাই আশা করছি যে খুব তাড়াতাড়ি এর এক্সিকিউশন, ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখতে পাবো। সেটাই টিনা, আমিও আশা করি যাতে ওইটা হয়। কিন্তু ঘটনা হলো যে আমাদের দেশে তো যারা নাকি আসামি তাদেরকে পুলিশ নিয়ে যায়, পরে বিচার যে কি হয় সেটা আমরা আর কেউ জানি না, কয়েকদিন পর মানুষ ভুলে যায়। তো আমি আশা করব যে এবার যেন এটা হয়, মানে যাতে চোখে সবাই দেখতে পারে, তাকে যেন পাবলিকলি পানিশমেন্ট দেওয়া হয়। শারমিন, আরেকটা বিষয়, তা হচ্ছে আমাদের প্রবাসী যারা রয়েছেন প্রত্যেককে আমরা অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, তারা আমাদের দেশের ইকোনমির উপর অনেক বড় প্রভাব ফেলছেন। তবে আমার নিজের পরিবারের বেশ কয়েকজন সদস্য আমেরিকাতে অবস্থান করছেন, তাদের কাছ থেকে যেমনটা শুনি যে বাংলাদেশে নিরাপত্তার অভাব, তারা চিন্তা করেন যে সেই তুলনায় আমেরিকা বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো অনেক বেশি সিকিউরড, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো অনেক বেশি সিকিউরড। এই জায়গাটাতে আসলে এই ধরনের ঘটনা যখন বিচ্ছিন্নভাবে ঘটছে বাংলাদেশে, এগুলো কি আরো বেশি আশঙ্কিত করে কিনা আমাদেরকে? তুমি যেটা বললা যে আমেরিকা সিকিউরড, এত কিন্তু সিকিউরড আমি বলবো না। আমাদের দেশটা ছোট, তাই ছোট অল্প কিছু হলে পরেই সবার অনেক খবরটা তাড়াতাড়ি ছড়ায়, সবাই ভয়ে আতঙ্কে থাকে যে আচ্ছা কি হবে, কি হচ্ছে। বাট আমি যে বলবো যে এই দেশটা খুব সিকিউরড, আমি সেটা জোর গলায় বলতে পারছি না, কারণ আমি দেখি না এই সিকিউরিটি। কেউ কারো লাইফে সিকিউরিটি কোথাও দিতে পারে না। এত বড় একটা দেশে প্রত্যেক দিন হাজার হাজার ক্রাইম হচ্ছে, কিন্তু যেহেতু অনেক বড় একটা দেশ, কেউ সেটা খবর রাখে না। বাট বাংলাদেশে চাইলেই কিন্তু, মানে এত সুন্দর একটা দেশ, আমরা আমাদের দেশটার জন্য কি করি না, কিন্তু মানে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে ল খারাপ হয়ে যাচ্ছে, মানুষজন সিকিউর ফিল করে না। আমি দেশে আসতে পারি না ভয়ে যে কি হবে, দেশে যাব যদি কিছু হয়, লাইক এত একটার পর একটা অঘটন হচ্ছে। তো কি বলবো, চাইলেই কিন্তু ঠিক করা যায়, কিন্তু কেউ কোনো ইনিশিয়েটিভ নেয় না, এটাই দুঃখজনক।
নিশ্চয়ই এটা দুঃখজনক, তবে গত কয়েকটা ঘটনায় আমরা যেটা দেখেছি সেটা কিন্তু কোথাও না কোথাও একটু হলেও আশার আলো জাগিয়েছে। তবু এত সব কিছুর পরেও আমাদের বলতেই হয় এখনও এটা যথেষ্ট নয়। আমাদের ঘরে ঘরে থেকে প্রত্যেকটা সন্তানকে এর জন্য সোচ্চার হতে হবে, প্রত্যেকজন বাবা মাকে সোচ্চার হতে হবে, যাতে আজকে রিশার জায়গায় আমার মেয়ে না হয়, পূজার জায়গায় আমার মেয়ে না হয়। এবং এটাও যদি আমি বাদ দিই, আমরা যদি মানবিকতার কথাও বলি, অন্য কারো সন্তান মানেই তো তার মধ্যে আমি আমার সন্তানের ছায়া দেখতে পাবো। সেই সন্তানটি ভালো থাকলে সে যতখানি দেশ এগিয়ে নিয়ে যাবে, সাথে তো আমার দেশই এগোচ্ছে। ওই জায়গা থেকে হলেও আমাদের এখন সোচ্চার হওয়া দরকার। এখনও যতটুকুন হচ্ছে, একজন এগিয়ে আসছে, 10 জন এগিয়ে যাচ্ছে, স্টিল নট এনাফ, এখনও যথেষ্ট নয়। নিরাপত্তা, নিশ্চয়তা, নির্ভরতা একটা স্বাধীন দেশের 3টা স্তম্ভ। কিন্তু আমরা কি ঠিকমতো আমাদের নিরাপত্তা, নিশ্চয়তা বা কারো উপর আমরা নির্ভর করতে পারছি? সাধারণ মানুষ কি ভাবছেন দেখে নেব। বারে বারে যে ধর্ষণের ব্যাপারটা হচ্ছে, এটা বিচারহীনতাকে আমি দায়ী করছি। মানসিক বিকৃতি রয়েছে এই ধরনের মানুষের। লিস্টটা অনেক বড়, আমি যে নাম বলা শুরু করি। তনু হত্যার বিচার পাচ্ছি না, খালেদাকে এভাবে দিন দুপুরে কোপানো হয়েছে সেটার বিচার পাচ্ছি না। যেটা ঘটতো আগেও এখনো ঘটছে, এখন খবরটা চলে আসছে। মানুষের মধ্যে যে স্বাভাবিক মূল্যবোধটা থাকা উচিত, এই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, যার জন্য এই ঘটনাগুলো রিপিটেডলি হচ্ছে। ফেসবুকে ইভেন্ট খোলা হয়, আন্দোলন করা হয়, ওই অর্থ যে কাজটা করতেছে তাকে ধরা হইতেছে, বাট তারপর তাকে ওইভাবে শাস্তি দেওয়া হইতেছে না। এর জন্য মানুষ করতেছে কি যে ওকে তো শাস্তি দিতেছে না, আমি ভয় পাইতেছি না, তাহলে আমিও করি। সাইফুল, ঠিক আছে, সে কিন্তু তাদের পরিবারে খুব কাছের একজন মানুষ ছিল, এই জন্য তাকে খুব ভালো করে ট্রাস্ট করা হয়েছে। সে এসে বলছে যে মেয়েকে পাওয়া যাবে, নাকি তেল দিয়ে ঘুমাও। শাস্তি আমার মনে এমন কোনো শাস্তি দেওয়া উচিত যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। জনসম্মুখে নিশ্চিত করা উচিত যাতে ফিউচারে কেউ এমনটা না করে। অবশ্যই সর্বোচ্চ শাস্তিটাই হওয়া উচিত। ফাঁসি দিলে একদম শেষ, খুব ইজি একটা শাস্তি হয়ে গেল। ইজি শাস্তি না, যদি আমার হাতে শাস্তির দায়িত্ব দেওয়া হতো তাহলে হয়তো বা আমি তার এমন কোনো অঙ্গচ্ছেদ করতাম যাতে সে আর কখনো কাউকে রেপ করতে পারবে না। সৌদি আরব কিংবা হচ্ছে অন্যান্য আরাবিয়ান কান্ট্রিতে দেখি হচ্ছে পানিশমেন্টগুলো হচ্ছে সবার সামনে দেয়, তো সবার সামনে দিলে হচ্ছে অন্য আরেকজন এটা দেখে যেন ভয় পায়। এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বর্বর কাজের জন্য বর্বর শাস্তি হওয়া উচিত। অতীতে কোনো দর্শনের বিচার হয় নাই, যার জন্য বর্তমানে সব দর্শনে একই ধরনের দর্শন হচ্ছে। কোনো বিচার আমরা পাচ্ছি না, আমরা বিচার প্রার্থী সবাই আমরা বিচার চাই। আমরাও তার ফাঁসি চাই। আমিও ফাঁসি চাই। ফাঁসি চাই, আমি মৃত্যুদণ্ড চাই। এক একটা পরিবার যখন এক একটা মেয়ের পাশে দাঁড়াবে, তখন সেও ওই মেয়েটাও সাহস পাবে যে না, বা ওই বাচ্চাটাও, এই যে আমি মেয়েদের কথা বাদ দিলাম, এই বাচ্চা কি ও কি বলতে পারবে যে আমার এই প্রবলেম বা এই সমস্যার জন্য ও কি দাঁড়াতে পারবে? ও তো সেটা বুঝেই নি, ওর সে বোধ শক্তি তো নাই। ওদের ভিতরে একটা সচেতনতা সৃষ্টির জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। যারা আমরা ব্যাপারটা নিয়ে সচেতন, যারা সচেতন না তাদেরকে জানাইতে হবে। কিছু না, বা এটা খুব সাধারণ বিষয়, বা এটা অবহেলার চোখে যখন থাকে, দ্বিতীয়বার কিন্তু ওই শিশুটা কমিউনিকেট করতে না। এই জন্য হচ্ছে যে আমাদের খুব ক্লোজ যে রিলেশনগুলো, সেগুলোকেও আসলে সন্দেহের চোখে দেখতে হবে এবং সচেতন থাকতে হবে এবং প্রতিরোধের জন্য ব্যবস্থা রাখতে হবে। পারিবারিক থেকে যে শিক্ষাগুলো পাওয়া উচিত সেগুলো হচ্ছে ঠিকমতো আসতেছে না। যেমন দেখা গেল যে আমাদের বাবা মাগুলো আমাদেরকে ঠিকমতো ট্রিটমেন্ট দিতে পারতেছে না, কীভাবে কী করতে হবে, কার সাথে কীভাবে সম্পর্ক রাখতে হবে, সব কিছু আগে আইডেন্টিফাই করতে হবে প্রবলেমগুলো কোথায় আছে, সেগুলো আমাদের একদম রুট থেকে সলভ করতে হবে। তখন আমার মতে আমরা হচ্ছে বড় ধরনের একটা তখন সমাধান পাবো আর কি। যে প্যাকেজ দেখছিলাম, একজনের একটা কথা কোট করতে চাই, তা হচ্ছে পরিবার থেকে যে শিক্ষাটা পাওয়া প্রয়োজন, সেই শিক্ষাটার জায়গায় হয়তো ঘাটতি রয়েছে। আমরা কি ঘুমিয়ে আছি? আমরা কি আমাদের দায়বদ্ধতার জায়গাটা ভুলে গেছি? ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। কেউ কিন্তু কোনো ঘটনা ঘটার পর ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতেন না। তারা যেটা পারতেন, গলাবাজি করতে, ভয়েস রেজ করতে, অর্থাৎ রাস্তায় নামতে। 52 ভাষা আন্দোলনের প্রমাণ হয়েছে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ কি না করতে পারে। 66-র 6 দফার কথা বলি, বা 69-এর গণ অভ্যুত্থান, আর 71-এর মুক্তিযুদ্ধ, তা জলজল করে ভাসছে আমাদের চোখের সামনে।
আমরা কি আমাদের অগ্রজদের কাছ থেকে শিক্ষা নিতে পারি না? ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বাদ দিয়ে, না বাদ দেওয়ার কথা বলছি না, ফেসবুকে স্ট্যাটাস আমরা দিচ্ছি, গ্রুপ খুলছি, ইভেন্ট খুলছি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের দায়বদ্ধতার জায়গাগুলো থেকে রাস্তায় বেরিয়ে আসতে পারি না। আর পারিবারিক শিক্ষার কথা বলছিলাম, পরিবার থেকে আমরা জানি যে শিক্ষিত মানুষ মাত্র সুশিক্ষিত, এই সুশিক্ষার জায়গাটা পরিবারের তরফ থেকে নিশ্চিত করতে পারি না? অবশ্যই নিশ্চিত করতে পারি, তবে সমাজের যে প্রতিফলন এক্ষুনি আমরা দেখছিলাম সেখান থেকে যতগুলো পয়েন্ট উঠে এলো, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, নৈতিকতার অভাব, বিচারহীনতার সংস্কৃতির কথা দুজন তরুণের মুখ থেকে উঠে আসলো। যদিও এখন অনেকটাই বিচার হচ্ছে, কিন্তু আমরা আবারও বলছি ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউট করার কথা বলি। তো এই সব কিছু মিলিয়ে এক এক রকমভাবে আমরা প্রতিক্রিয়া দেখলাম, কিন্তু আবারও বলছি এটা মাত্রই গুটি কয়েক। সবাই যদি এভাবে করেই আমরা ভাবতে পারি তাহলে সত্যি এই খাদিজা, পূজা নামগুলো হয়তো এখানেই সমাপ্ত হয়ে যাবে, এরপরে আর কোনো নাম এই লিস্টে যুক্ত হবে না। আপাতত আরও একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম সকালের বাংলাদেশ নিয়ে। সঙ্গে রয়েছে সামি এবং সঙ্গে রয়েছে টিনা। এবং এই মুহূর্তে আমরা যমুনা সর্বশেষ সংবাদ শিরোনাম জানতে নিউজ স্টুডিওতে সরাসরি চলে যাব সহকর্মী মাশরাফির কাছে। মাশরাফি, শুভ সকাল সামি ও টিনা। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাতে ফেনীর ধর্মপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। পুলিশ জানায় রাতে ধর্মপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আজহারুল হকের সমর্থকদের সাথে আওয়ামী লীগ প্রার্থী সাখাওয়াত হোসেনের সমর্থকদের সংঘর্ষ হয়, এতে 8 জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে রাতেই চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির এক নেতা নিহত হয়েছে। পুলিশ জানায় জেএমবির কয়েকজন সদস্য সদরের কবুরহাট এলাকায় নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে অভিযান চালায় তারা। দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হলে গুরুতর আহত হয় জেএমবি নেতা কুলু মোল্লা। সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে মেস থেকে তার নাবিলা রহমানের লাশ উদ্ধার হয়। পুলিশ জানায় ক্যাম্পাসের পাশেই মেসে থাকতেন নাবিলা। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। কম্পিউটার সায়েন্সের 4র্থ বর্ষের ছাত্রী নাবিলা তার বাড়ি বাগেরহাটের দড়াটানা এলাকায়। মৃত্যুর কোনো কারণ নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটের সময় আইওয়া, ফ্লোরিডা ও ভার্জিনিয়ায় অন্তত 6 জনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। আইওয়ায় গ্রেফতার হয়েছে ট্রাম্প সমর্থক এক নারীকে। গণমাধ্যম বলছে আইওয়ার ভোট জালিয়াতিতে 3 জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। 55 বছর বয়সী টেরি রট নিবন্ধিত রিপাবলিকান ভোটার, ট্রাম্পের পক্ষে 2বার ভোট দেন। 5,000 মার্কিন ডলার দিয়ে জামিন পেলেও 7 নভেম্বর তার মামলার প্রাথমিক শুনানি হবে। এদিকে হিলারির ইমেইল কেলেঙ্কারি পুনঃতদন্তের ঘোষণায় এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ডেমোক্র্যাট সিনেটর হ্যারি রিড। সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। 3 দিনে প্রাণ গেছে অন্তত 41 জন বেসামরিক নাগরিকের। গতকালই আলেপ্পোর পশ্চিমাঞ্চলের দাহিয়াত আল আসাদের দখলে নেওয়ার পর বিদ্রোহীরা সরকারি বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। দুপক্ষের সংঘর্ষে নিহত 41 বেসামরিকের মধ্যে 17 জনই শিশু। প্রাণ গেছে অন্তত 64 জন বিদ্রোহী এবং 55 জন আসাদ সেনার। সরকারি গণমাধ্যম সানা দাবি করেছে আলেপ্পোর দখল পেতে মরিয়া বিদ্রোহী গোষ্ঠী বিষাক্ত গ্যাস ব্যবহার করছে। হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে অন্তত 35 জন। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও সামির কাছে। মাশরাফি, ধন্যবাদ প্রত্যেককে যমুনা সর্বশেষ সংবাদ শিরোনাম পৌঁছে দেওয়ার জন্য।
দর্শক, কথা বলছিলাম সচেতনতার কথা তো রোজই বলি, তারও চেয়ে বেশি বলি সম্ভাবনার কথা। তবে সব কিছু ম্লান হয়ে যায় যখন কয়েকটা দিন পরেই এরকম কোনো ঘটনা, এরকম কোনো নাম, পূজা, খাদিজা, রিশা কিংবা তনুর মতো কোনো নাম আমাদের কানে বাজে, কিংবা তারও আগে গেলে রাজনদের কথাও আমরা ভুলে যাইনি। কিন্তু আমরা কয়েকদিন শুধুমাত্র কেন জানি না ফেসবুকের কথাও বলল, ফেসবুকে চায়ের কাপে, গোল টেবিলে, কোনো আড্ডায়, ইউনিভার্সিটি অঙ্গনে, শিক্ষাঙ্গনে, নিজের পরিবারের ড্রয়িং রুমে, বেডরুমে ঝড় তুলে আমরা কোথাও একটা যেন শান্ত হয়ে যাই। এটা কি আমাদের শান্ত হওয়ার কারণ যে ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার পরিবারের কারো সাথে তো হয়নি, যদি এমনটাও হয় কারো মধ্যে, এটাও হওয়া উচিত নয়। এটাও কিন্তু বাংলাদেশের জন্য কোনো সুখকর বার্তা নয়। বাংলাদেশ সবসময় জেগে উঠেছে যখনই কোনো বিপদ বাংলাদেশকে গ্রাস করেছে। এই যে বিপদ, সামাজিক এবং মানবিক অবক্ষয়ের যে বিপদ, যে ঝুঁকির সম্মুখে একেবারে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে, এই সময়েও যদি আমরা জেগে না উঠি তাহলে কিন্তু সত্যি খুব দেরি হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আমরা এমন একজনের সঙ্গে ফোনে যুক্ত হতে যাই যিনি গণমাধ্যম কর্মী এবং সেই সঙ্গে আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। সরাসরি ফোনে যুক্ত হব নেহরিন মোস্তফার সঙ্গে। নেহরিন, শুভ সকাল বলতে পারছি না, খুবই দুঃখিত, কারণ আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা আমাদের কারোরই কাম্য নয়। একটু জানতে চাই, তা হচ্ছে এই যে আমরা বলি আমরা স্বাধীন দেশ, আমরা পরাধীন বাংলাদেশের অনেক বীরত্ব গাথার কথা শুনি, ৭১ বা ৬৯ বা ৫২। ঠিক এই অবস্থায় যখন নামের সংখ্যাগুলো বাড়ছে, আমরা রিশা থেকে শুরু করলে খাদিজা, পূজা, আমরা কি ঠিকমতো বলতে পারছি যে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, বা আমাদের এই স্বাধীনতার স্বস্তি কতটুকু, শান্তি কতটুকু? ধন্যবাদ টিনা এবং সামিকে আমাকে এই সুন্দর প্রশ্নটা করার জন্য। আমি শুভ সকাল দিয়েই শুরু করতে চাচ্ছি। আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, প্রথমের কোয়েশ্চেনটা আইনের মাধ্যমে, আমি বলতে চাই যে আমাদের রিসেন্ট যে ইনসিডেন্ট গুলো হয়েছে সেটা কিন্তু একটা কমন একটা ক্রাইটেরিয়া, এটা মার্ডার অথবা রেপ। বাট রেপ ইজ বেসিক্যালি এ কমন ভায়োলেন্স যেটা মেয়েদের উপরে হয়ে থাকে। এখন রেপটাকে কিন্তু গভর্ন করে দুইটি ধারা, একটা হলো কি আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং আরেকটা হচ্ছে পেনাল কোড। যখন কোনো মানুষ রেপ করে থাকে তাকে কিন্তু আমরা মানে যদি কোনো ওম্যানকে করে থাকে বা চাইল্ডকে করে থাকে, শুধু রেপ, শুধু তার লাইফ ইমপ্রিজনমেন্ট হয় অথবা ফাইন হয়। কিন্তু যদি রেপের কারণে মার্ডার হয়ে যায় তাহলে কিন্তু একটা আদালত থেকে তাকে মৃত্যুদণ্ডও দিতে পারে, আবার লাইফ ইমপ্রিজনমেন্টও দিতে পারে, কিন্তু সাথে ফাইন আছে অল্টারনেটিভ। এবং এই একই প্রক্রিয়াটা কিন্তু আছে হলো যে পেনাল কোড আন্ডারে। তো ডিপেন্ড করে আপনি কোনটা দিতে চান। আমি বলবো যেহেতু নারী রিলেটেড ম্যাটার, তখন সেটাতে যাওয়া উচিত নারী ট্রাইব্যুনালে। কিন্তু আপনি বলছেন যে আমরা কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, আমরা কতটুকু ফেয়ারনেস পাই। দেখেন, আমাদের যখন একটা মামলা হয়, এটার পর ইনভেস্টিগেশন হয়, এটার পর চার্জশিট হয়, ট্রায়াল হয়, এরপর সাক্ষী আসে, এটার পরে জাজমেন্ট হয়। এই এন্টায়ার প্রসেসটাতে একটা ছোট লুপহোল আছে, এন্ড দ্যাট লুপহোল ইজ ইনভেস্টিগেশন। যখন কোনো নারী নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালে কোনো কেস আসে, বলেই থাকা হয় ১৮০ দিনের ভিতরে কেসটাকে শেষ করতে হবে। আর যদি রেপ রিলেটেড হয়ে থাকে তাহলে 90 ডেজের ভিতরে ইনভেস্টিগেশন শেষ করতে হয়, কিন্তু সেটা কিন্তু আসলে হয় না। এই 90 ডেজ দেখা যায় খালি বেড়েই যায়। ইনভেস্টিগেশন অফিসার আসে, 30 দিন শেষ হয়, না হলে আবার 30 দিন নেয়, কখনো কখনো ইনভেস্টিগেশন অফিসার চেঞ্জ হয়ে যায়। তো আমরা ওই প্রসেসটাতে যেটা হয়ে যায়, ডিলে হয়ে যায়। আপনি যারা প্রবাদ শুনেছেন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমাদের বিচার প্রক্রিয়া আছে, কিন্তু ইট ইজ টু স্লো। তো আমার মনে হয় এইসব ক্ষেত্রে মানুষ একটা তাৎক্ষণিক একটা রেজাল্ট পেতে চায়। কিন্তু আপনি আবার যদি দেখেন, যদি আমি দ্রুত বিচার চাই, তাহলে কিন্তু অনেক সময় অনেক নির্দোষীও এটা আয়তায় পড়ে যায়। নেহরিন, এতক্ষণ যদি আমি একটু সাম আপ করতে চাই, তাহলে আমরা আইনজীবী নেহরিনের কথা শুনলাম, গণমাধ্যম কর্মী নেহরিনের কথা শুনলাম, দুটোই সমাজের সচেতনতার জায়গা। এই সব কিছু যদি আমি বাদ দিই, একেবারে নিজের বাড়ির মেয়ে নেহরিন, ব্যক্তি নেহরিনের কাছে যদি আমি জানতে চাই যে এরকম ঘটনা যখন আমরা চট করে কানে আসে, প্রথমেই কিন্তু মাইন্ড স্ট্রোক করে। আপনি যেটা বললেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, আসলেই তাই, এটা কিন্তু আমাদেরকে ভাবায়। ব্যক্তিগত নেহরিন এই ঘটনাগুলো শুনে তাৎক্ষণিকভাবে কি প্রতিক্রিয়া আপনার মধ্যে সৃষ্টি হয়? কিন্তু আর আসলেই শাস্তি হিসেবে আপনি কিভাবে দেখতে চান এটাকে, ব্যক্তিগত জায়গা থেকে একেবারে বলেন, পেশাদারিত্ব বাদ দিয়ে? ধন্যবাদ টিনা।
যখন আমি এই সিরিজ অফ ইভেন্টগুলোর কথা শুনে আসি, স্পেশালি যখন খাদিজাটাকে আমি একটুখানি হাইলাইট করতে চাই, এটা আমাকে ভীষণ ভাবে ধরে বসে। আমি ইউজুয়ালি এই ধরনের বিকৃত ঘটনাগুলো নিয়ে ফেসবুকে লিখে থাকি না, কিন্তু আমি সেই দিন লিখতে বাধ্য হয়েছিলাম। আমার কাছে অবাক লাগে যে আমরা শয় লোক মিলে দাঁড়িয়ে দেখছিলাম খাদিজাকে মারছে, কিন্তু আমরা কেউই আগে যাইনি। মানে আমাদের কিভাবে করে সবার একই চিন্তা হলো যে আমরা কেউ কিছু করবো না, কিন্তু দাঁড়িয়ে দেখবো এবং স্মার্টফোন দিয়ে ক্যাপচার করবো। মানে তাহলে আমাদের ন্যাশনাল অ্যাটিটিউডটা কোথায় যাচ্ছে? আমাদের নিজস্ব কি কোনো দায়িত্ব নেই? আমি জানি না আপনি জানেন কিনা, কিন্তু জাপানে একটা স্কুল আছে, বাচ্চাদেরকে আগে এটিকেট শেখানো হয়, আগে কার্টিসি শেখানো হয়, কোনো পরীক্ষা হয় না, আগে দেখা যায় যে তারা ভালো বিহেভ করতে পারে নাকি। যদি করতে পারে দেন ইউ আর এলিজিবল যে তোমাকে এডুকেশন দেওয়া হবে, তাহলে ঠিক আছে তুমি এডুকেশন আয়তায় আসো। আমাদের এই প্রসেসটা আমাদের দেশেও চালু করা উচিত। আমাদের ঘরে ঘরে থেকে জেগে ওঠা উচিত। বাবা মাকে অনেক ফ্রি হতে হবে, বাচ্চাদেরকে বলতে হবে তোমাদের ইচ্ছার দাম আছে, অনিচ্ছারও দাম আছে। তো সেই ক্ষেত্রে একটা ওপেন স্পেস হবে, তারা কথোপকথন করতে পারবে বাবা মার সাথে। আর আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস দিক থেকে যেটা বলতে চাই, আপনি হয়তো দেখেছেন, আমি এটা উল্লেখ করতে চাই, আমার খুব ভালো লেগেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো ইভেন্ট হয়েছে, খাদিজা বলেন, এরপরে এই পূজার যে রেপের ব্যাপারটা, দনজনেরই কিন্তু আসামিকে ধরা হয়েছে। শুধু তাই না, এই আমাদের চাইল্ড হেল্প ডেস্ক ওপেন হয়েছে। If I'm not mistaken, it's a helpline desk number বোধহয় 1098 নাম্বার। তো সোশ্যাল অ্যাওয়ারনেস হচ্ছে, কিন্তু তারপরও মানে এটা খুব স্লো। আমরা যদি বাসা থেকে প্রতিটা মানুষ যদি সচেতন হই, আমাদের এই যে নৈতিকতা অবক্ষয়টা হচ্ছে, এটা যদি রিয়েলাইজ করি, বিউটিফিকেশন অফ মাইন্ডটা আমাদের অনেক প্রয়োজন। রাইট রাইট নেহরিন, বুঝতে পেরেছি। তার মানে আমরা আইনজীবী নেহরিনের কথা তো শুনলাম, গণমাধ্যম কর্মী, ব্যক্তি জায়গা থেকেও যে কথাগুলো আপনি বললেন নিশ্চয়ই সবাই মন দিয়ে শুনেছে। এবং আমরা তরুণরা, আমরা যারা এই প্রজন্মকে কর্ণধার হিসেবে রয়েছি, এগিয়ে নিয়ে যেতে চাই দেশকে, তারা হয়তো এখন এটা মাথায় রাখবে, যদিও বা কারো মাথায় না থেকে থাকে। ধন্যবাদ নেহরিন। নেহরিনকে অসংখ্য ধন্যবাদ। এবং জাগরণ হচ্ছে, গণজাগরণ হচ্ছে, বা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, সব কিছু আমরা শুনলাম। আমরা সকালের বাংলাদেশের মাধ্যমে গণজাগরণের একটা আহ্বান আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে, এবং আপনারা লিখে পাঠান আমাদেরকে যে আপনারা কিভাবে, কেমন শাস্তি বা কেমন দৃষ্টান্ত দেখতে চান এসব ব্যাপারে। facebook.com/সকালের বাংলাদেশ এই ঠিকানায়। এই কথা যখন বলছিলাম, তা বলতে বলতে আমাদের কাছে ফেসবুকে কমেন্ট চলে এসেছে। মুত্তাকিন আহমেদ, আপনার কমেন্ট পেয়েছি। মুত্তাকিন আহমেদ লিখেছেন, দোষ তো আমাদেরই, আমরা 50 জন উপস্থিত থেকেও সেদিন খাদিজাকে সেই হিংস্র আক্রমণ থেকে বাঁচাতে পারলাম না। সেদিন যদি আশেপাশে সবাই তাৎক্ষণিকভাবে নরপশু বদরুলকে গিয়ে ঘিরে ফেলতে পারতাম, তবে খাদিজার এত ক্ষতি হতো না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের স্মার্টফোনের মাধ্যমে ভিডিও করি। আসলে আমাদের নিজেদেরকে যতদিন মনুষ্যত্ব বা মানবিকতার দিক থেকে আমরা পরিবর্তন করতে না পারবো, ততদিন এমন ঘটনা চলতেই থাকবে। আমরা লজ্জিত খাদিজা, সেদিন দাঁড়িয়ে থেকেও আমরা তোমাকে রক্ষা করতে পারিনি। মুত্তাকিন নামটা বললেন, মুত্তাকিন, অসংখ্য ধন্যবাদ। এই সচেতনতা আপনার মধ্যে রয়েছে, এবং আপনি যে শুধু সচেতনতা আমাদের অনেকের মধ্যে রয়েছে, আজকাল আমাদের অনেক অ্যাভেলেবিলিটি রয়েছে, ইন্টারনেট আমরা সার্ভ করতে পারি এত সহজে, আমরা আলোচনা করতে পারি প্রত্যেকের সাথে, অনেক বেশি ওপেন আমাদের সোসাইটি। সচেতনতা রয়েছে, শুধু যেইটুকুনি নেই আওয়াজ তোলার সাহস, আওয়াজ তোলার কারেজ অনেকের মধ্যে নেই, কিংবা দুম করে আমরা আওয়াজ তুলি না। আমরা আহ্বান করেছিলাম, আপনি আহ্বানে সাড়া দিয়ে লিখে পাঠিয়েছেন, ওই তাগিদ আপনি মানবিকতা থেকে উপলব্ধি করেছেন যে আমার এখানে উত্তর করা উচিত, আমার লিখে পাঠানো উচিত, আমি যেটা ভাবছি। এজন্যে ধন্যবাদ। আপনার মতো করে প্রত্যেকে এগিয়ে আসবে, হয়তো শুধুমাত্র লেখায় সীমাবদ্ধ থাকবে না, সত্যি আন্দোলনে আওয়াজ তোলায় থাকবে এটা, তাদের এই গরজ তাগিদ, এটা আমরা প্রত্যাশা করছি। এবং আরও একবার আপনাকে ধন্যবাদ মুত্তাকিন। ধন্যবাদ মুত্তাকিন। আসলে মানসিক দাসত্ব থেকে মুক্তিটা সবচাইতে বেশি প্রয়োজন, এবং অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করছেন। কমেন্ট করতে থাকবেন এবং এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। আবারও ঠিকানা বলে দিচ্ছি, facebook.com/সকালের বাংলাদেশ। নিশ্চয়ই আপনারা লিখতে থাকবেন। আর আপাতত আমরা আরও একটা বিরতিতে যাচ্ছি, শেষ বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, সঙ্গেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম সকালের বাংলাদেশ নিয়ে। আমরা মানবিকতার কথা বলছিলাম, মানসিক দাসত্ব থেকে মুক্তির কথা বলছিলাম, এবং এই জায়গাটায় সবচাইতে বেশি যা প্রয়োজন তা হচ্ছে আমাদের নিজেদের মনন এবং মানসিকতার পরিবর্তন। মনন মানসিকতার পরিবর্তন থেকে এবার একটু জানবো যে আবহাওয়াজনিত কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা আমাদের দেশে। ঠিক যুক্ত হতে যাচ্ছে এই মুহূর্তে রুবির সঙ্গে, যিনি প্রত্যেকদিন আমাদের সঙ্গে যুক্ত থাকেন আবহাওয়ার খবর নিয়ে। রুবি। ধন্যবাদ সামি। এবং প্রত্যেক দিন না, বেসিক্যালি আমি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত থাকি, শুক্রবারটা আমি থাকি না, তাই বলে ওয়েদার থাকে না তাও না। প্রতিদিনই আবহাওয়া পরিবর্তন হয়, প্রতিদিনই আবহাওয়া থাকে। শুধু পরিবর্তন হয় না কিছু নরপিশাচদের মানসিকতা। এই পিশাচগুলো মানুষে রূপান্তরিত হবে এমন প্রত্যাশা, এমন প্রার্থনা। সেই সাথে প্রত্যেক মা, খালা, বোন, নানু সবাইকে একটা রিকোয়েস্ট, পাশের বাসার ভাই বা অমুক কাকা তমুক চাচা একটু বাবুটাকে রাখেন, এই কাজটা করবেন না। নিজের একটু ঘুমিয়ে নেয়া, নিজের একটু অলসতা, এগুলো থেকে হয় কি সুযোগটা না এই পিশাচগুলো আরও বেশি পেয়ে যায়। সবসময় নিজের কাছে রাখুন। পরিবারের আরেকজন নারী সদস্যকে নিশ্চিত করুন আপনার সন্তানের দেখভাল করার দায়িত্বটা দেবার জন্য। আর এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিতে চাই ওয়েদার ফোরকাস্ট যা বলছে তাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এই বিভাগগুলোর কোথাও আজকে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা না থাকলেও সিলেটে দুপুর নাগাদ 1 ঘন্টার জন্য একটা হালকা সম্ভাবনা রয়েছে বৃষ্টির। আর সম্ভাবনা বা আশঙ্কার কথা যাই বলি, কারোর জন্য হয়তো সম্ভাবনা বৃষ্টি, আবার কারোর জন্য আশঙ্কা। যখন আপনি কাজে বের হবেন তখন কিন্তু তা আশঙ্কায় রূপান্তর হয়, রূপ নেয়। আবার যখন আপনি ঘরে থাকবেন হয়তো বৃষ্টিটাই আপনার ভালো লাগা সৃষ্টি করে। তাই বলবো যে বৃষ্টি হওয়ার কথা রয়েছে সিলেটে আজকে দুপুরে 1 ঘন্টা, তবে সেই সম্ভাবনা বা সেই আশঙ্কা মোটেই খুব দৃঢ় না। আর ঢাকা, চট্টগ্রামে তেমন একেবারেই কোনো কথা নেই বৃষ্টি হবার, ওয়েদার ফোরকাস্ট অন্তত তা বলছে না। আর অন্যান্য বিভাগগুলোতে স্বাভাবিক ওয়েদার থাকবে। আজকে সারাদিন রোদ থাকবে, যথারীতি বেশ কড়া। এবার জানিয়ে দেবো গতকালকে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার খবর। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস। 15.7 মানে হচ্ছে কিন্তু বেশ কনকনে ঠান্ডা, এবং প্রচণ্ড ঠান্ডায় কিন্তু এই 15.7। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 6টা বেজে 4 মিনিটে, সূর্য অস্ত যাবে 5টা বেজে 20 মিনিটে। বিভাগীয় শহর ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 32.5, সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম পরবর্তী বিভাগ, এবং আজকে চট্টগ্রামে 30.4 সর্বোচ্চ, সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 32, সর্বনিম্ন 22.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা 32 এবং সর্বনিম্ন 20.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 32.6, সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ 32 এবং সর্বনিম্ন 23.4। সবশেষে আমার হাতে সিলেটে আজকে সর্বোচ্চ 33.8, সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস। কোথাও 15, কোথাও 32 বা 33। তার মানে হচ্ছে এখনও কিন্তু বিভিন্ন জায়গায় অনেক বেশি তাপমাত্রা ফ্ল্যাকচুয়েট করছে, আবার একই বিভাগেও বেশ ফ্ল্যাকচুয়েট করছে। এটা কিন্তু ঠান্ডা লাগার জন্য যথেষ্ট একটা সুন্দর সুযোগ। তো এই সুযোগটাকে আপনি মোটেই আপনাকে স্পর্শ করতে দিবেন না। এই জন্য যেটা করতে হবে যে প্রচণ্ড গরম থেকে এসে আমরা যেমন শাওয়ার নেই না, আবার খুব বেশি ঠান্ডা পানি আমরা খাবো না। আর সেই সঙ্গে একটু হ্যান্ড স্যানিটাইজার যদি আমরা কাছে রাখতে পারি, বিভিন্ন খাবার গ্রহণের আগে এটা আপনি হাতে লাগিয়ে নিন। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য তো এটা খুব জরুরি। কাজে হ্যান্ড স্যানিটাইজার ব্যাগে একটু রাখা যায়, বা পকেটও ছোট্ট কৌটায় পাওয়া যায়, রাখলে অনেক জার্মস কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো, কারণ হাত থেকে প্রচুর জার্মস ছড়ায়। আর সবচেয়ে বেশি জার্মস কিন্তু থাকে মাউসে, যখন আমরা কম্পিউটারে বসি। কাজে মাউসটা একটু মুছে নিব আমরা স্যানিটাইজার দিয়ে। ভালো থেকো তোমরা। রুবি, অসংখ্য ধন্যবাদ। এবং রুবির শুরুর কথার সঙ্গে একটু সুর মিলে বলতে চাই, শেষে তো রুবি বলছিল যে শারীরিক কিছু সচেতনতার কথা, কিন্তু শুরুতে বলেছিল সামাজিক এবং পারিবারিক সচেতনতার কথা। এই জায়গা থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উঠে এসেছে। আসলে আমরা যদি পারিবারিকভাবে বা সামাজিকভাবে নিজেরা সচেতন হই, একটু কেয়ারফুল থাকি, অনেক দুর্ঘটনা কিন্তু অ্যাভয়েড করা সম্ভব। একেবারেই তাই। এবং এই সচেতনতার পাশাপাশি স্বামীর সাথে আরেকটুখানি যুক্ত করতে চাই সুস্থতা, সামাজিক সুস্থতা। আমরা ছোটবেলা থেকে প্রত্যেকে পড়ে এসেছি আমাকে সেই বিখ্যাত উক্তি যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। শিক্ষিত মা, শিক্ষিত জাতি পেতে গেলে কিন্তু সমাজকে সুস্থ হতে হয় সচেতনতার পাশাপাশি। এবং সুস্থ সমাজ নিশ্চিত করতে আপনারা যারা পুরুষ রয়েছেন অবশ্যই আপনাদের একেবারে অগ্রজর ভূমিকা আপনারা পালন করেন। আমার সমাজ যদি সুস্থ না হয়, আমার নারী শিশু, মেয়ে শিশুটি বড় হয়ে যতদিনে না নারী হয়ে ওঠে পরিপূর্ণ, এবং সেই সুস্থতা যদি আমরা নিশ্চয়তা না দিতে পারি সেই সুস্থতার, তাহলে না আমি শিক্ষিত মা পাবো, না আমার জাতি শিক্ষিত হবে, না আমার জাতি সুস্থ হবে।
আমি এক্ষুনি যেটা করছিলাম, যতক্ষণে রুবি আবহাওয়া বার্তা দিচ্ছিল ঠিক ততক্ষণে মাঝে মাঝে আমার চোখ আমার সেলফোনের দিকে যাচ্ছিল, কারণ আপনাদেরকে আমরা যে আহ্বান করেছিলাম যে সমাজ থেকে আপনারা আওয়াজ তুলুন, বিশেষ করে তরুণরা কথা বলুন, আপনারা কিন্তু সত্যি প্রত্যেকে লিখছেন, অনেকে লিখছেন, প্রত্যেকে না হলেও আমি দু একজনের কমেন্ট শুরুর দিক থেকে একটু পড়ে নিতে চাই। ফরিদুজ্জামান ফরিদ, আপনি লিখেছেন, আসলে আজ সকালের বাংলাদেশে ভেবেছিলাম বাংলাদেশের টেস্ট জয়ের আনন্দে শুরু হবে, কিন্তু পূজা ইস্যুতে যেভাবে শুরু করলেন তাতে গা শিউরে উঠল। ভাইয়া আপু, আমি মনে করি সাধারণ মানুষের পাশাপাশি আপনাদের গণমাধ্যমেরও ভূমিকা আছে, আশা করি একমত হবেন। আমার লেখাটি পড়বেন। অবশ্যই আমরা একমত, কারণ আমরা গণমাধ্যম, আমরা কিন্তু সোচ্চার ভূমিকা পালন করি অনেক সময়। এবং সত্যি কথা বলতে কি, খাদিজার যিনি ভিডিও করেছিলেন, ভিডিও ফুটেজটি, যদিও হ্যাঁ শুধুমাত্র ভিডিও ফুটেজ নেওয়া, কিছু না করে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়, তারপরে ওই ভিডিও ফুটেজটা ছিল বলেই হয়তো আমরা ওই বর্বরতা দেখে শিউরে উঠে আওয়াজ তুলতে সক্ষম হয়েছি। এবং নাগরিক সাংবাদিকতা নিয়ে আমরা যমুনা টেলিভিশন কথা বলে থাকি, নাগরিক সাংবাদিকতার কিন্তু এটাও একটা উদাহরণ যে আপনাদের নাগরিকদের কাছ থেকে এই ফুটেজটি আমরা পেয়েছি বলে আমরা গণমাধ্যম কর্মীরা সেটা দেখাতে পেরেছি এবং আপনাদেরকে আরও একবার রিমাইন্ডার দিতে পেরেছি যে এই বর্বরতার চিত্র আমার সমাজে রয়েছে। এখন অন্ততপক্ষে আমরা সমাজের প্রত্যেকটা উপকরণ, মানুষ যারা রয়েছে, আমরা আওয়াজ তুলি। আরও একটা কমেন্ট পড়তে চাই। গত বৃহস্পতিবার পিরোজপুরে 7ম শ্রেণীর ছাত্রী আসমাকে নিয়ে গিয়ে বাগানের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সঞ্জীব কুমার মিস্ত্রি। বাধাপ্রাপ্ত হয়ে সেখানে মুখের মধ্যে হাত ঢুকিয়ে জিপ টেনে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এখানে আপনারা নিশ্চয়ই কিছু বলবেন। এখানে না আমরা আসলে থমকে যাই। গণমাধ্যম কর্মী হওয়ার পাশাপাশি আমরা তো মানুষও, ব্যক্তিগত জায়গা থেকে আসলে ভাষা হারিয়ে ফেলি, বিশেষ করে একজন নারীর জায়গা থেকে তো অবশ্যই। কোন সমাজ আমার সামনে রয়েছে, কিংবা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন সমাজ আসলে রেখে যাচ্ছি। যদিও আমার মনে হয় ঘটনা যদি সত্যি হয়, আপনারা প্রত্যেকে শুনলেন, আপনাদের কাছ থেকেও আপনাদের মতামত জানতে চাই। এবং আরও একজন লিখেছেন, আমরা কি এখনও রিশা, তনু, খাদিজার মতো মেয়েদের দ্রুত বিচার পেয়েছি? এটা আমাদের ব্যর্থতা। সেলিম সজীব, আপনি বলেছেন এটি। এবং মোহাম্মদ উমর ফারুক, আপনি বলছেন, আমি বাংলাদেশ, আমার ডাকনাম লজ্জা, আমি বিশ্বজিৎ, আমি অভিজিৎ, আমি নাদিয়া, আমি তনু, আমি খাদিজা, আমি রাজন, আমি ব্যর্থ ছাত্র, আমি প্রশ্নপত্র না পাওয়া হতদরিদ্র, আমি অবিরাম বাংলার মুখ, আমি লাল সবুজের কফিন, আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আধারের দাফন, আমি পাতানো নির্বাচন, আমি স্বাধীন দেশের পরাধীন জনগণ, আমি আন্তর্জাতিক নিরাপরাধ ট্রাইব্যুনাল, আমি শেয়ার বাজার, ডেস্টিনি, হলমার্ক, রিজার্ভ চুরি, আমি বাসে ধর্ষিতা মাজেদা, আমি ছেলের সামনে ধর্ষিতা মা, আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন, আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ, আমি গুম হওয়া সন্তানের মায়ের নীরব কান্না, আমি রানা প্লাজার ধুলোয় ওড়া লাশ, আমি সরকারি ভবনে রডের বদলে বাঁশ, আমি তাজরিনের অগ্নিকাণ্ডে অসহায় গরিব কর্মচারী, আমি শিল্পী হয়েও স্তব্ধ আসিফ আর মনির খান, আমি দৈনিক আমার দেশ, ইসলামিক ও দিগন্ত টিভি, আমি ধসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ আর পদ্মার লঞ্চ ডুবি, আমি গুম হওয়া ইলিয়াস, আজমি, আরমান আর হুমাম, আমি সাগর রুনির মেঘ, আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর ব্যাগ, আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু, আমি শাপলা চত্বরের নির্মম গণহত্যা, আমি 7 খুন শীতালক্ষার পারে, আমি ফেলানি, আমি 16 কোটি মানুষের ভাগ্য ঝুলে আছি কাঁটাতারে, আমি অন্ধ, তাই আমার বিবেকের দরজা বন্ধ। সাথে একটি ছবি সাকিব আল হাসানের স্যালুটের। অসাধারণ। ধন্যবাদ মোহাম্মদ উমর ফারুক, বিকেএসপি। আপনার লেখা পড়ে আপাতত আমরা স্তব্ধ একেবারে। এবং যেটা বলছিলাম যে মানসিক দাসত্ব থেকে আমাদের মুক্তি প্রয়োজন বা মানসিকতার পরিবর্তন প্রয়োজন, এই জায়গাটাতে দেখে আসলে খুব ভালো লাগছে যে আমরা সচেতন হচ্ছি বা আমরা আমাদের নিজেদের জায়গা থেকে প্রতিবাদের ভাষাটুকু এখনো পর্যন্ত আমাদের মধ্যে বিরাজ আছে। একেবারেই তাই। তবে ওই আরও একবার মনে করিয়ে দিতে চাই যে প্রতিবাদ যেন প্রতিরোধ হয়, প্রতিরোধ করতে পারি আমরা এরকম সব পাশবিকতাকে, এবং সেজন্যে যেন আমরা জেগে উঠি। এখন যদি জেগে না উঠি তাহলে হয়তো বাংলাদেশ কোথাও তার স্রোত হারাবে, বাংলাদেশ কোথাও তার গতি হারাবে। আমরা কি করে হারাতে দিতে পারি, অন্ততপক্ষে যদি অগ্রজদের কথা আমাদের মনে থাকে। সেটি বলছিলাম। এবং আজকে আমরা পুরোপুরি একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে
যেটা আমাদের এই মুহূর্তে ডিমান্ড, সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদের কাছ থেকে আমরা মতামত প্রত্যাশা করেছি, আপনারা মতামত দিয়েছেন, আরও মতামত দিতে থাকবেন। একটা সবাই মিলে সামাজিক আন্দোলনের ডাক দিচ্ছি, একেবারেই ডাক দেব একত্রিত হয়েই। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দায়বদ্ধতার জায়গা থেকে সচেতন হয়ে পালন করবেন নিজের দায়িত্ব, নিরাপদে থাকবেন।